প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্যে। বিএনপি দলটির রাজনৈতিক নেতাদের নিয়ে যেই দু চারজনকে নিয়ে গর্ব করতে পারে, দলীয় নেতাদের কথা বলছি, তাদের মধ্যে অন্যতম প্রধান হলেন ডক্টর আব্দুল মঈন খান। প্রিয় দর্শক শ্রোতা, নরসিংদী ২ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য এবং যিনি বর্তমানে এলজিআরডি বা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে কাজ করছেন, ডক্টর আব্দুল মঈন খানের কথা বলছি। তো দলটি মঈন খানকে নিয়ে গর্ব করতে পারে সব দিক থেকে। আসলে মঈন খানের শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক ব্যাকগ্রাউন্ড, বিএনপিতে অবদান এবং একটি নিষ্কলুষ ইমেজ, অর্থাৎ চুরি চামারি, ছ্যাঁচড়ামি, ঘুষ খাওয়া, ঘুষ লেনদেন করা, অর্থ পাচার, যেই সব বদনাম অনেকের নামে আছে, তার নামে কখনোই এমন শোনা যায়নি। সেটি ক্লিন ইমেজের মানুষ, সর্বোপরি উচ্চশিক্ষিত বাই ডেফিনিশন, কর্মজীবন থেকে শুরু করে শিক্ষা জীবন সব কিছু ঈশ্বরীয় ডক্টর মঈন খান। আর ইন কেস আপনার জানা না থাকে, ডক্টর মঈন খানের বাবা, তারও ছিল ঈর্ষা করবার মতো অতীত। অর্থাৎ মঈন খানের পারিবারিক ব্যাকগ্রাউন্ড সত্যিকার অর্থে ঈর্ষা করা যায়। তার বাবা ছিলেন ডক্টর মোমেন খান, আর ডক্টর মোমেন খান ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাদ্যমন্ত্রী। বিএনপি যখন প্রাউডলি এই কথাটি বলে যে জিয়াউর রহমানের আমলে বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল, তো সেই কৃতিত্বটুকু ডক্টর আব্দুল মঈন খানের বাবা মোমেন খানের জন্য কিন্তু সংরক্ষিত রাখা যেতে পারে। তো ডক্টর মঈন খান নিয়ে কথা বলবার আগে তার বাবার সম্পর্কে দুই একটি কথা বলতে চাই। সেটি হলো, ডক্টর মোমেন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রিধারী ছিলেন এবং একজন সিএসপি অফিসার ছিলেন, দাপটে আমলা ছিলেন। মন্ত্রী পরিষদ সচিব হিসেবে তিনি সর্বশেষ সরকারি চাকরি করেন। তারপর তার রাজনৈতিক জীবন শুরু হয়। বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন বলা যায় তাকে, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুব কাছের মানুষ ছিলেন। তো সেই মোমেন খানের সন্তান ডক্টর আব্দুল মঈন খান, তিনিও ৮০ বছর ছুঁয়ে ফেলেছেন জীবনের। তারও অনেক অর্জন শিক্ষায়, কর্মজীবনের সব জায়গায়। ঢাকার নটরডেম কলেজে পড়াশোনা করেছেন। পরবর্তীতে ইউনিভার্সিটি অফ সাসেক্স, যুক্তরাজ্য থেকে পিএইচডি করেছেন বিজ্ঞানের কোনো একটি ডিসিপ্লিনে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপকও ছিলেন একসময়। প্রিয় দর্শক শ্রোতা, রাজনীতিতে যুক্ত হবার পর ডক্টর মঈন খান প্রথম 1991-তে সংসদ সদস্য নির্বাচিত হন। 93 থেকে 96 তিনি ছিলেন বিএনপি সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী। তারপর 2001 থেকে 6-এর যে জোট সরকার, বিএনপি জামায়াত ইসলামী এবং বিএনপির যে জোট সরকারটি ছিল 2001 থেকে 6, সেই সরকারে তিনি প্রথমে ছিলেন অল্প সময়ের জন্য তথ্যমন্ত্রী। 2001 থেকে 2, 1 বছর কিংবা তারও কিছুটা কম সময় তিনি তথ্যমন্ত্রী ছিলেন। তারপর 2002 থেকে 6 খুব সম্ভবত, বা 4 থেকে 6, এই সময়টিতে তিনি ছিলেন বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রী বিএনপির। তো বেশ কয়টি মন্ত্রণালয় চালাবার যোগ্যতার সঙ্গে অভিজ্ঞতা, সঙ্গে শিক্ষা তো আছেই, সব কিছু মিলিয়ে তার ব্যাকগ্রাউন্ডটি চমৎকার। আর সর্বশেষ 91-র কথা বলছিলাম, প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। 2001-এও একবার হয়েছিলেন। তারপর 1996-তেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সো আগের দফায় 3 বার, আর এই 2026 সালে চতুর্থবারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। আর এখন তিনি এলজিআরডি মন্ত্রী হিসেবে কাজ করছেন। তো বিএনপি করেন না এমন অনেক লোক ডক্টর আব্দুল মঈন খানকে অ্যাপ্রিসিয়েট করেন, অ্যাডমায়ার করেন, তার শিক্ষা, তার অভিজ্ঞতা, কর্মজীবন, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড সব কিছু মিলিয়ে, এবং ক্লিন ইমেজ। তো ডক্টর আব্দুল মঈন খান রাষ্ট্রপতি হবেন এমন একটি জল্পনাও কিন্তু ছড়িয়ে পড়েছিল। যাদের যাদের নাম এসেছিল রাষ্ট্রপতি হিসেবে, তার নামটিও কিন্তু সম্মুখ সারিতে ছিল, এবং তিনি হতে পারতেন, সব রকম যোগ্যতাই তার ছিল। প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর আব্দুল মঈন খানকে নিয়ে এখন যে কথাগুলো আমি বলবো সেগুলো হবে নেতিবাচক। অনেকে অসন্তুষ্ট হবেন, মন খারাপ করবেন, বাট কিছু করার নেই। কারণ ডক্টর মঈন খানের একটি বক্তব্য, যেটি তিনি গতকাল দিয়েছিলেন,
গতকাল এই বক্তব্য তিনি দিয়েছিলেন তার নিজ জেলা নরসিংদীর পলাশ উপজেলায়। সেখানে উপজেলার মাল্টিপারপাস অডিটোরিয়ামে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। আর উপলক্ষটি ছিল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই উপলক্ষে তিনি সেখানে প্রধান বক্তা হিসেবে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। তো বক্তব্যে তিনি ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য, নানা বিষয়ে কথা বলেছেন। এক পর্যায়ে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। তো রাজনৈতিক বক্তব্যটির অংশ বিশেষ নিয়ে আমি কথা বলবো এই এপিসোডে। তো সেই বক্তব্যে তিনি বলছিলেন এক পর্যায়ে যে বিগত সরকার 17 বছরে যা করতে পারেনি, আমরা ক্ষমতায় এসে মাত্র 6 মাসে তার থেকে অনেক বেশি করেছি। রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এমনকি মন্দিরে অনুদান দিয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, এইখানে আমি এতক্ষণ যে মঈন খানকে নিয়ে কথা বলছিলাম তাকে হারিয়ে ফেলেছি। সেই মঈন খানকে আমি আর এখানে পেলাম না। মাঠে ঘাটের যে বক্তব্য রাখেন ছ্যাচরারা, যারা কুলে উঠবার চেষ্টা করেন, রাজনীতিকে যারা পেশা হিসাবে নেবার চেষ্টা করেন, বিজনেস হিসাবে নেবার চেষ্টা করেন, সেই সব ছ্যাচরাদের কথা বলছি। এই বক্তব্য ছ্যাচরাদের বক্তব্য। ডক্টর আব্দুল মঈন খানের মুখে এই বক্তব্য মানায় না এবং বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে মঈন খান এমন বক্তব্য রেখেছেন। আমি রিপিট করছি তার কথাগুলো। গত 17 বছরে বিগত সরকার যা করতে পারেনি, বিএনপি সরকার মাত্র 6 মাসে তার চেয়ে বেশি করেছে। প্রিয় দর্শক শ্রোতা, এইটি অকল্পনীয় এবং ভাবা যায় না যে মঈন খান এমন বক্তব্য রাখতে পারে। 6 মাসের যে আমলনামা বিএনপি সরকারের, এইটি আমাদের জানা আছে। শেখ হাসিনাও নিজের ঢোল নিজে এইভাবে পেটাতেন। তো শেখ হাসিনার কিছু উন্নতি ছিল দৃশ্যমান, যেগুলোকে আমরা অবকাঠামোগত উন্নতি বলি, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। সো আওয়ামী ঘরানার লোকেরা এখনও সেগুলো বলবার চেষ্টা করছে যে শেখ হাসিনা আমলে মেট্রো রেল হয়েছে, ফ্লাইওভার হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, রূপপুর পারমাণবিক প্রকল্প হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। এই উন্নয়নের ফিরিস্তি কিন্তু এখনও আওয়ামী বাকশালীরা দিয়ে চলেছেন। তাদের বশংবদ কিছু সাংবাদিক, কিছু টকশো ব্যাপারী, কিছু তথাকথিত আওয়ামী বুদ্ধিজীবী, তারা এইসব কথা কিন্তু এখনও বলে চলেছেন নির্লজ্জের মতো। সো এখানে একটি কথা বলে রাখা ভালো, কোনো দেশে কি পরিমাণ কালভার্ট হয়েছে, ব্রিজ হয়েছে, সেতু হয়েছে, এইসব দিয়ে একটি দেশের প্রকৃত উন্নতি যাচাই করা যায় না, যদি না সেই উন্নয়নগুলো টেকসই হয়, যেটিকে আমরা আজকাল বলছি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। তো আওয়ামী লীগ সরকারের সেই উন্নতিগুলো ছিল ফাঁপা, অন্তঃসারশূন্য, ফাউন্ডেশন ছিল না এবং সাস্টেনেবল ছিল না মোটেই। আর এমন উন্নতি কিন্তু শ্রীলঙ্কার রাজাপাকসেদের সরকারও ঘটিয়েছিল। কলম্বোর রাস্তাঘাট যদি আপনারা দেখেন, সেখানেও শত শত ফ্লাইওভার, ব্রিজ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সব কিছু কিন্তু সেখানে ছিল। তারপরও সেই দাপুটে রাজাপাকসে সরকার, যারা পৌনে 1 শতাব্দী রাজনীতি করেছে শ্রীলঙ্কায়, তারা কিন্তু দাঁড়াতে পারেনি জনরোষের সামনে 2022 সালে। কারণ সেই সব উন্নতি ছিল লুটপাটের উন্নতি। দৃশ্যমান ছিল অবকাঠামোগত উন্নতিগুলো, এর আড়ালে ছিল লুটপাট। আর 2022 সালে সেইটির মূল্য দিয়েছিল রাজাপাকসে সরকার। তো ঠিক একইভাবে একেবারে মিলিয়ে ফেলা যায় আওয়ামীদের সঙ্গে। আওয়ামীদেরও কিন্তু পৌনে 1 শতাব্দী বা তারও কিছুটা বেশি রাজনৈতিক ঐতিহ্য, দাপট, সব কিছু আমরা দেখেছি। বাট কোনো কিছু টেকেনি, কারণ মিথ্যা একসময় প্রকাশিত হয়ে পড়ে, সত্য সামনে এসে যায়, সমাগত হয়, তখন ভালো মন্দের পার্থক্য সাধারণ নাগরিকরা বুঝতে পারেন। আর সেই মূল্য আওয়ামী লীগ এবং শেখ হাসিনা দিয়েছে। তো এখন সেই একই উন্নয়নের ফিরিস্তি বিএনপি নেতারা কিন্তু গত কয়েকদিন থেকে দিচ্ছে। সরকারের 180 দিন বা 6 মাস পূর্তি উপলক্ষে বিএনপি নেতারা এইসব কথাগুলো কিন্তু বলছেন। তো আমরা তাদেরকে আমলে নেই না, এবং তাদেরকে অনেককেই আমরা রাস্তাঘাটের ওষুধ বিক্রেতারা যেভাবে মলম বিক্রি করেন, মলম বিক্রেতারা যেভাবে গ্রামের ভাষায় ক্যানভাস বলা হয়, অর্থাৎ অ্যাডভার্টাইজ করা, তো সেই ক্যানভাসাররা যে বক্তব্য বিবৃতি দেন, বিএনপির অনেক নেতা ইদানিং সেই সব কথা বলছিলেন। এবং ঠিক এই কথাই অনেক নেতা গত 15 দিনে, 2 সপ্তাহ, 3 সপ্তাহে বলছিলেন যে বিএনপি 17 বছরের উন্নতি সব কিছুকে ছাপিয়ে গেছে, ছাড়িয়ে গেছে। তো আমরা তাদেরকে আমলে নেই না। কিন্তু ডক্টর আব্দুল মঈন খানের মতো লোক একই বক্তব্য যখন দেন, এমন একটি সস্তা বক্তব্য, তখন আমরা বিচলিত হই, চিন্তায় পড়ে যাই যে তার মতো লোককে যদি এমন সস্তা বক্তব্য দিতে হয়, তাহলে রাজনীতি এখন কোন জায়গায় আছে। আর যারা ছেত্রাদের কথা বলছিলাম, ছেত্রাদের কোনো উপায় নেই, কারণ রাজনীতিতে তারা এসে পড়েছেন, থাকছেন। সো রাজনীতিকে পুঁজি করে তাদের কিছু করতে হবে, 2 পয়সা কামাই করতে হবে, এটি করেই তাদের খেতে হবে। সো তারা কেন সেই কথা বলেন আমরা বুঝতে পারি, তারা কিছু পাওয়ার আশা করেন।
সো ডক্টর আব্দুল মঈন খানের ৮০ বছর বয়সে পৌঁছে তার যে ঐতিহ্য, তার যে শিক্ষা দীক্ষা, তার যে পোর্টফোলিও, সেখানে তার আর নতুন করে পাবার কি আছে? কিসের আশায় তিনি এমন একটি সস্তা বক্তব্য দিলেন? এটি আমাকে চিন্তায় ফেলে দিয়েছে ব্যক্তিগতভাবে, আর সেজন্যই এপিসোডটি করা। তো ব্যক্তিগতভাবে কষ্ট পেয়েছি এবং দুশ্চিন্তায় পড়েছি যে তাহলে রাজনীতির ভবিষ্যৎ কী? মঈন খানের পাবার আর কিছু নেই। রাষ্ট্রপতি আবার কথা ছিল, হতে পারেননি বা হওয়া হয়নি, মন্ত্রী হয়েছেন, এলজিআরডি মন্ত্রী। তো এবং তার আর পাওয়ার কিচ্ছু নেই। এই রাজনৈতিক ঐতিহ্য সব কিছু তার লাইফ থেকে মাইনাস করে দিলেও কিন্তু ডক্টর আব্দুল মঈন খান যথেষ্ট যোগ্য একজন মানুষ, উদাহরণ দেবার মতো মানুষ। তার নিজ জেলা নরসিংদী লোকের কাছে শুধু নয়, সারা বাংলাদেশের মানুষের কাছে। এবং রাজনীতিতে এমন ঈর্ষণীয় ব্যাকগ্রাউন্ড, পারিবারিক ব্যাকগ্রাউন্ড, যে বাবা ছিলেন মন্ত্রী পরিষদ সচিব এবং কোনো ছ্যাচরা চোর সচিব না, সৎ যোগ্য সচিব, সেই বাবার সন্তান তিনি, এবং নিজেরও যোগ্যতা আকাশ ছোঁয়া। সো কেন তাকে এই সস্তার বক্তব্য দিতে হলো? এটি আমাকে যথেষ্ট বিচলিত করেছে। প্রিয় দর্শক শ্রোতা, কমেন্টে জানাবেন আপনারা বিষয়টিকে কীভাবে দেখছেন। এটি কি স্বাভাবিক কোনো ঘটনা ডক্টর আব্দুল মঈন খানের পক্ষে এমন একটি বক্তব্য রাখা? এবং সেই বক্তব্যে একটি জায়গায় তিনি বললেন যে এই সরকার শুধু রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা অনুদান দেয়নি, এমনকি মন্দিরেও অনুদান দিয়েছি। এখানে এমনকি শব্দটি কিন্তু এই বক্তব্যকে যথেষ্ট গুরুত্বপূর্ণ করে তোলে, বিশ্লেষণের জায়গা তৈরি করে। সো তার এই বক্তব্য মিন করছে যে বিএনপি সরকার, আগের সরকারগুলো বিএনপির মন্দিরে কখনো অনুদান দেয়নি। কারণ তিনি বলবার চেষ্টা করলেন এমনকি মন্দিরে অনুদান দেওয়া হয়েছে। আর সরকার মন্দিরে অনুদান দেবে না কেন? দিতেই তো হবে। মসজিদে যদি অনুদান দিতে হয়, প্যাগোডায় যদি দিতে হয়, তাহলে একটি সরকারকে নিরপেক্ষতা বজায় রাখতে হলে মন্দিরে অনুদান দিতে হবে। অথবা দিতে হবে না তো কাউকেই দিতে হবে না, যেটা আমেরিকায় ঘটে। আমেরিকায় যেহেতু চার্চ অ্যান্ড স্টেট সেপারেট করা আছে, তো সেখানে সরকারি অনুদান কিন্তু চার্চগুলোতে যায় না। আমেরিকায় অনেক মসজিদও আছে, মন্দিরও আছে, প্যাগোডাও আছে, সিনাগোগ আছে ইহুদিদের জন্য। কোনো ধর্মীয় উপাসনালয়ে সরকারি অনুদান যায় না, সরকার সেখানে অনুদান দেয় না। সরকার কোনো নির্দিষ্ট ধর্মকে, ধর্মীয় প্রতিষ্ঠানকে, ধর্মীয় উপাসনালয়কে পৃষ্ঠপোষকতা করে না। রাগ, বিরাগ, অনুরাগ, পৃষ্ঠপোষকতা, ভালোবাসা, ঘৃণা কোনো কিছু প্রকাশ্যে করতে পারে না মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার। সেইটি সাংবিধানিকভাবে লিমিটেড করা আছে। তো সেইটি হলে ভিন্ন। আর যদি না হয়, তাহলে কোনো সরকারের পক্ষে মন্দিরে অনুদান না দিয়ে পারা যাবে না। যদি তিনি মসজিদে অনুদান দেন, দিতেই হবে সেই সরকারকে। তো কেন তিনি এমন কথা বললেন? এটি প্রকারান্তরে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে যে এমনকি মন্দিরেও আমরা অনুদান দিই। এটি কোনো ভালো কথা না। তার মতো একজন এডুকেটেড মানুষের জন্য এমন বক্তব্য আত্মঘাতী। এই বক্তব্য তিনি দিতে পারেন না। তার প্রত্যেকটি কথা ম্যাটার করে তার মতো লোকের জন্য। দুলুবুলুদের কথা ম্যাটার করে না আমাদের কাছে, কিন্তু আমরা তো ভাবতাম তার মতো লোকের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি বাক্য ম্যাটার করে। আর তিনি তো রাশেদ খান নন। প্রিয় দর্শক শ্রোতা, তিনি সালাউদ্দিন আহমেদও নন। সালাউদ্দিন আহমেদ সম্প্রতি সচিবালয়ে বলেছিলেন যে এই একই কারণে, একই উপলক্ষে সরকারের 6 মাস পূর্তি, তিনি বলেছিলেন যে এই সরকার দৃশ্যমান উন্নতি ঘটিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে গত 6 মাসে, অথচ ঘটেছে একেবারে উল্টো বিষয়টি। দৃশ্যমান অবনতি যদি তিনি বলতেন তাহলে ভালো হতো। আমি এটি নিয়েও কিন্তু একটা এপিসোড করেছি। তো সালাউদ্দিন আহমেদ অনেক কিছুই বলছেন যেগুলো তার শিক্ষা দীক্ষা, তার অতীতে তিনি মধ্য পর্যায়ের আমলা ছিলেন, জেলা প্রশাসক ছিলেন কোথাও, সো মানায় না এগুলো তার সঙ্গেও। বাট তিনি এগুলো অনেকদিন থেকে বলছেন, আমরা তাকে 2 বছর থেকে দেখছি নিজেকে কতটা সস্তা তিনি করতে পারেন। প্রতিদিনই তিনি নিজের রেকর্ড ভাঙছেন সেই বিষয়ে। সো তাকে নিয়ে কথা বলার দরকার নেই। সো তিনি তো সালাউদ্দিন আহমেদ নন, ডক্টর মঈন খান। তিনি রাশেদ খানও নন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী, সেইটিও তিনি নন। কারণ রাশেদ খান সস্তা বক্তব্য দিয়ে, নিজেকে সস্তা করে, নিজেকে পচিয়ে প্রধানমন্ত্রীর মন জয় করে একটি অবস্থান, একটি পজিশন পেয়েছেন। পজিশন পাওয়ার পর এখন আবার সেটি ধরে রাখবার জন্যে যা ইচ্ছে তাই বলছেন। তো রাশেদ খানের সঙ্গে এগুলো মানায়, সালাউদ্দিন আহমেদের সঙ্গেও কিছুটা মানায়, কিন্তু ডক্টর মঈন খানের সঙ্গে মানায় না এই বক্তব্য। তো জানি না আমাদের রাজনীতিবিদেরা, আমাদের এরকম যোগ্য লোকেরা ভবিষ্যতে বক্তব্য দেবার সময় আরও সাবধানী হবেন কিনা, বাক্য প্রয়োগে, শব্দ চয়নে সাবধানী হবার দরকার আছে কিনা, তারা হয়তো বিষয়টি ভেবে দেখতে পারেন। না হলে রাজনীতির উপর, রাজনীতিবিদদের উপর, নো ম্যাটার হোয়াট, রিগার্ডলেস অফ দেয়ার কোয়ালিফিকেশনস অ্যান্ড স্টেটাস, তাদের যোগ্যতা, অভিজ্ঞতা, এইসব নির্বিশেষে লোকেরা সব কিছুর উপর আগ্রহ হারিয়ে ফেলবে। কার উপর আমরা ভরসা করব? পারবো না ভরসা করতে কারো উপরে। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্যে। আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আরেকটি এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।